এতদিন আপনারা শুধুমাত্র এনএসএমের গান বাজনা এগুলোই দেখেছেন বা শুনেছেন। আজকে আপনাদের সাথে একটু অন্যরকম জিনিস শেয়ার করব। এনএসএমের পুরো নাম নিবারণ দ্য সাউন্ড অফ মিউজিক। ইউটিউবে আপনারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। এবার অন্যরকম জিনিসের বর্ণনা করি। এই অন্যরকম জিনিসটা হলো আমাদের ভ্রমণ, ভীষণ রহস্য এবং রোমাঞ্চকর একটি ভ্রমণ। এনএসএমের ছাত্রছাত্রীরা, মানে আমার ছাত্রছাত্রীরা, তাদের একটি অংশ যারা এই ধরনের ভ্রমণ খুব ভালোবাসে, তাদেরকে নিয়ে আমি দুর্গাপুর, বর্ধমান এবং আমার অত্যন্ত প্রিয় জায়গা বীরভূমের কিছু জায়গায় ভ্রমণ করেছিলাম। সেই ভ্রমণ কাহিনীতে অনেক কিছু আছে। যাওয়ার কারণ হলো, ওই ধরনের জায়গায় সাধারণত মানুষজন যায় না, এই কারণেই গেছিলাম। 400 বছরের পুরনো পরিত্যক্ত রাজবাড়ির গভীর সুড়ঙ্গের মধ্যে, অন্ধকারময় সুড়ঙ্গের মধ্যে কি আছে, এইটা যেমন জানার আগ্রহ আছে, তেমনি গড় জঙ্গলের একদম সেই ঝর্ণা যেখানে বয়ে যাচ্ছিল, আজ যদিও ঝর্ণা নেই, শুকনো জায়গায় গভীর খাদ সৃষ্টি হয়েছে। লতা পাতা বোল্ডারকে পেরিয়ে সেই গভীর খাতে কি আছে তা দেখার জন্য আমরা ভ্রমণ করেছিলাম সেই সব জায়গায়। শুধু কি তাই, মোরাম বিছানো সুন্দর রাস্তা এবং কাজু বাদাম সোনাঝুরির জঙ্গলে অসামান্য প্রাকৃতিক পরিবেশে খুব সুন্দর করে আমরা উপভোগ করেছিলাম। সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সাধারণত এত বড় ভিডিও কেউ, ভ্রমণমূলক ভিডিও কেউ দেয় না। আমি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি, একটাই কারণ, আমার ছাত্রছাত্রীরা যারা আমার সাথে গেছিল তাদের স্মৃতি ধরে রাখার জন্য, এবং বীরভূম আমার অত্যন্ত প্রিয় জায়গা, তাই কোনো অংশ বাদ দিতে চাই না। সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছি আপনাদের, আপনারা কেউ অধৈর্য হবেন না। আশা করি খুব ভালো লাগবে। আপনারা সবাই লাইক করবেন, এই অনুরোধ রইল। চলুন এবার কথা না বলে আমাদের সেই ভিডিওটি আমরা দেখি। কালিকাপুর, বর্ধমান। ভীষণ সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে আমার এনএসএমের ছাত্র ও ছাত্রীদের সঙ্গে নিয়ে এগিয়ে চললাম কালিকাপুর মোরামের দিকে। লাল মাটি আর সবুজ শালবনের মাঝখান দিয়ে এই মনোরম পথ। একে একে সবাই প্রবেশ করল কালিকাপুর মোরামের। আমাদের এনএসএমের প্রথম ট্যুর 2018 ডিসেম্বরে। সবাইকে নিয়ে এই মুহূর্তে আছি কালিকাপুর মোরাম। অসামান্য প্রাকৃতিক পরিবেশ, সোনাঝুরি, শাল এবং কাজু বাদাম গাছ। এই লাল মাটিটি মোরামের। ছোট্ট ছোট্ট পাথর জাতীয় কণা দিয়ে এটি তৈরি।
অমিত ছবি তুলছে এর মধ্যে এসে। সবাই ভীষণভাবে মজা করছে, প্রাকৃতিক শোভা উপভোগ করছে। আরও একটু গভীর জঙ্গলের দিকে যাচ্ছি। এখানে একটি বড় খাদ সৃষ্টি হয়েছে। বর্ষার বৃষ্টির জন্যই এই খাদের সৃষ্টি। এটা আমাদের এনএসএম এর প্রথম ট্যুর, আগেও বলেছি, একটা শিক্ষামূলক ট্যুর। অভিভাবকের কাছ থেকে জিজ্ঞাসা করি, আমাদের এই এনএসএম এর ট্যুর আপনার কেমন লাগছে? ভালো, খুব ভালো। নির্জন এলাকা, ভীষণ ভালো। এরকম এলাকা তো কলকাতা শহরের দিকে পাওয়া যায় না। একদম প্রথম সময় এইটা। আশা করি পরের বার আবার আসবো। সব জায়গায় বারবারই আসা যায়। এবার আমাদের গন্তব্যস্থল কালিকাপুর মোরামের অদূরেই কালিকাপুর রাজবাড়ি। অনেক ইতিহাস রয়েছে এই রাজবাড়ির, সবই একে একে বর্ণনা করা হবে। এখন লাল মাটির পথ ধরে আমাদের পোড়ো রাজবাড়িতে যাত্রা। আমরা এখন এনএসএম এর তরফ থেকে কালিকাপুর রাজবাড়িতে এসেছি। ওনার সহযোগিতায় আমরা ভিতরে ঢুকছি। উনি বংশ পরম্পরা এখানে পুরোহিতই বলছি, উনি পুজো করেন এবং সেপ্টেম্বর মাসে একবার এসেছিলাম, ওনার ফোন নাম্বার দিয়েছিল। সব ছাত্রছাত্রীরা দেখবে রাজবাড়িটা। চলো আমরা দেখি ভিতরে কি আছে। আমাদের এক অত্যন্ত কাছের মানুষ এবং অভিভাবক, তাকে জিজ্ঞাসা করছি কেমন উপভোগ করছেন সবার সাথে। খুবই ভালো উপভোগ করছি। আমি এখানে কোনোদিন আগে আসিনি, খুবই ভালো লাগছে। খুবই সুন্দর জায়গা হিসেবে খুবই ভালো। কালিকাপুর জায়গা খুবই ভালো লাগছে। আমরা রাজবাড়িতে এসেছি, কালিকাপুর রাজবাড়ি। অনেক দিন থেকে রাজবাড়িটা অনাদরে পড়ে আছে, ভগ্নদশা প্রায়, জানি না কতদিন থাকবে। আমরা ভিতরে এই অংশটাতে যাচ্ছি, ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে, সংস্কারের সত্যি খুব অভাব। দেখা যাক পুরো রাজবাড়িতে কি দেখতে পাওয়া যায়। কালিকাপুর রাজবাড়ি 400 বছরের পুরনো হলেও অস্তিত্ব সংকট ঘটেনি কালিকাপুর রাজবাড়ির। যদিও অনাদর ও অবহেলা থাবা বসিয়েছে রাজবাড়ির জৌলুসে। না জানি এক সময় কত ঝাড় লণ্ঠন আতর গোলাপের ফোয়ারা ছুটল এখানে। হাতি ঘোড়া নহবত সবই আজ ধূসর অতীত। শুধু কোনো রকমে বর্তমানের সাথে লড়াইয়ে প্রাচীনত্ব সম্বল করে নিজেকে টিকিয়ে রেখেছে।
বাকি সব কিছুই নিঃস্ব করে ছিনিয়ে নিয়েছে সময়। পানাগড় অথবা বোলপুর থেকে ৪৫ মিনিট দূরত্বে অবস্থিত রাজবাড়িটি নির্মাণ করেন পরমেশ্বর রায়। শোনা যায় পরমেশ্বরের ৭ ছেলে ছিল। বড় ছেলে কৈলাসপতির সাহায্যে এই লাল মাটির জঙ্গল দখল করে বসতি ও ৭ মহল তৈরি করেন। সে কারণে একে ৭ মহল রাজবাড়িও বলা হয়। কৈলাসপতি পরবর্তীকালে বর্ধমান মহারাজার দেওয়ান হন। তিনি 18টি জায়গা থেকে কর সংগ্রহ করতেন এবং তাঁর 400 বিঘা জমির উপর আধিপত্য ছিল। পিতা পরমেশ্বর ছিলেন আধ্যাত্মিক চেতনা সম্পন্ন। এ কারণে শিব মন্দির, কালী মন্দির, রাধা বিনোদ মন্দির ইত্যাদি স্থাপন করেন। মন্দিরগুলি সবই টেরাকোটার তৈরি। এতে পরমেশ্বরের উৎকৃষ্ট শিল্পরুচির পরিচয় পাওয়া যায়। কৈলাসপতির সাথে সুসম্পর্কের কারণে বর্ধমান রাজা কর নেওয়ার জন্য প্রায় এসে থাকতেন এবং চাঁদনি বাড়ি মহলটি নির্মাণ করেন। আজও অন্দরমহলের একটি জানলায় চোখ পড়লে হঠাৎ স্তম্ভিত হতে হয়। কোনো নারী মূর্তি ফাঁকা দিয়ে উঁকি দিচ্ছে, এমনই ভাস্কর্য। বর্তমানে মহলটি অনাদরে অবহেলায় বিলুপ্ত হবার পথে, যে কোনো দিন ভেঙে পড়বে। মহলে ঢুকলে এখনো কেমন শিহরণ জাগে। ইতিহাসের এই 400 বছরের ক্লান্ত সাক্ষী তার খুব অস্তিত্ব হারিয়ে শীঘ্রই হয়তো শুধু ছবি হয়ে বেঁচে থাকবে বইয়ের পাতায়। টাপু সাহা, ওর কাছ থেকে শুনছি কেমন লাগছে আমাদের এই ভ্রমণ, এবং বিশেষ করে অ্যাডভেঞ্চার তার কাছে কেমন লাগছে। দেখতেই পাচ্ছেন 300-400 বছরের পুরনো বাড়ি পড়ে রয়েছে। আমাদের NSM এর ছাত্র টাপুকে জিজ্ঞাসা করছি কেমন লাগছে তোমার এই পরিবেশ এবং পরিত্যক্ত নির্জনতা, কিভাবে উপভোগ করছো, এটা কি বলবো? অ্যাকচুয়ালি এই সৌন্দর্যটা খুবই ভালো এবং যেটা অন্য কোনো জায়গাতে হয়তো পাওয়া যাবে না। মানে প্রাচীন একটা ইতিহাসের কিছু ছোঁয়া আমরা এখান থেকে পাচ্ছি, তো খুবই ভালো লাগছে বিষয়টা দেখে। এবং এর যে স্থাপত্যের যে মানে পুরোনো দিনের যে স্থাপত্যের নিদর্শন, সেটা দেখেও ভালো লাগছে। রাজবাড়ি একেবারে ভগ্ন দশায় পড়ে আছে, পরিত্যক্ত অবস্থায়। জানি না, হয়তো রাজবাড়ির আনাচে কানাচে খুঁজলে হয়তো গুপ্তধন পেয়ে যেতে পারেন। যাবেন নাকি একবার ভিতরে আমাদের সাথে? চলুন। এটা রাজবাড়ির একটা কুঠুরি, গোপন কুঠুরি হয়তো। আমরা ঢুকছি ভিতরে, কি আছে। এরই পাশেই একটা ছোট্ট দরজা, একটা সিঁড়ির মতো উঠে গেছে, জানি না কি আছে সিঁড়ির নিচে। আমরা ঢুকছি, কাঠের সিঁড়ি, চুনসুর কি আছে, ঘুটঘুটে অন্ধকার, কি দেখতে পাচ্ছি। এই ফ্ল্যাশটা অন কর, ফ্ল্যাশটা অন কর। ঘুটঘুটে অন্ধকার, ভিতরে মনে হচ্ছে কোনো প্রাণী থাকে, বাদুড় বা অন্য প্রাণী।
সাপও থাকতে পারে, আওয়াজ হচ্ছে, নানান রকম প্রাণী ডাকছে। আমি জানি না কি, আমরা চেষ্টা করছি না, আমার কিছু দেখতে পাচ্ছি না। এখানে একটা কি আছে, এটা কিছু জিনিস রাখার একটা কুঠুরি বোধহয়, কিন্তু আর যাওয়াটা ঠিক হবে না। খুব আওয়াজ হচ্ছে, হয়তো সাপ বা অন্য প্রাণী আছে, যাওয়াটা ঠিক। এই চলো, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। নীলকুঠি কালিকাপুর রাজবাড়ির অদূরেই এই নীলকুঠিটি অবস্থিত। বহুকাল আগে নীলকর সাহেবরা এখানে চাষ করত। রাজার আমলে তারা বিভিন্ন রকম কর বা শুল্ক নিয়ে চাষ করতো এবং চাষিদের জোর জবরদস্তি চাষ করাতো। তার নিদর্শন এখনো পড়ে রয়েছে একইভাবে দাঁড়িয়ে, হয়তো ভগ্ন দশায়। আমাদের এনএসএম এর ছাত্র সৌভিক চ্যাটার্জি, ওকে জিজ্ঞাসা করছি ওর কেমন লাগছে এখানে এসে। প্রথমত একটা এত সুন্দর পরিবেশের মধ্যে নিয়ে আসার জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ। তার সঙ্গে আমার বন্ধু বান্ধব আর কাকু কাকিমা সবাই এসছেন, তো খুব মজা হচ্ছে এইদিকে। তো এত সুন্দর একটা ঐতিহাসিক জিনিস, মহাত্মা গান্ধী সময়কার মহাত্মা গান্ধী যেটা নিয়ে স্ট্রাগল করেছিল তিনকাঠি ব্যবস্থা তোলার নিয়ে, তো তার সেই নীল চাষের একটা জ্বলন্ত নিদর্শন আমাদের চোখের সামনে রয়েছে। তো এত সুন্দর দৃশ্য আমার সামনে নিয়ে আসার জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এবার চলুন আমরা ভিতরে একটু দেখি নীল চাষের কি নিদর্শন আছে। চলুন। এত বছর ধরে খরা বৃষ্টির সাথে লড়াই করে এখনো টিকে রয়েছে। পরমেশ্বর রায়ের প্রথম সন্তান কৈলাসপতির সাথে ইংরেজদের খুবই ভালো সম্পর্ক ছিল। এই কারণেই তিনি এই নীলকুঠিটি নির্মাণ করে দেন সাহেবদের জন্য। এতকাল আগে চুন ও সুরকির ছাদ ভেঙে পড়েছে অনেক আগেই, অবশিষ্ট শুধু পাঁচিল। যদিও ছাদ নেই, তবুও এই শীর্ণ সিঁড়ি দিয়ে আমরা একটু উপরে ওঠার চেষ্টা করছি। উপরে উঠে চারিপাশের প্রকৃতি দেখে ভীষণ আনন্দ হলো। আমরা কতটা উপরে উঠেছি সামনে দেখলেই বোঝা যাবে। কিছু লোকজন এখনো পুকুর পাড়ে বিচরণ করছে। এদেরকে একদম ছোট্ট দেখাচ্ছে, ক্যামেরায় জুম করে দেখানো হচ্ছে। এই পুকুরটি দেখতে পাচ্ছেন, এখানে ইংরেজরা আগে স্নান করত, তাদের জন্যই তৈরি করা হয় পুকুরটি। পুকুরের বাঁ পাশেই আছে নীল চাষের নীল ভেজানোর চৌবাচ্চা, 22টি বিরাট বড় বড়, যদিও জঙ্গলে ঢাকা। শোনা যায় অনেকে এখানে রৌপ্য মুদ্রা পেয়েছে। আমরা এবার একদম পরিত্যক্ত নীলকুঠি চূড়ায়। এত বছর বাদেও নীলকুঠি আমাদের এত লোক ভার বহন করছে অক্ষত অবস্থায়, এখনো ভেঙে পড়েনি। ঘোর এদিকে দেখেন, এতগুলো ছাত্রছাত্রী লোকজন রয়েছে, সবাই আনন্দ করছে, অ্যাডভেঞ্চারকে এনজয় করছে। খুব মজা করছি, নীলকুঠিকে জয় করেছি। ভাঙা নীলকুঠির ছাদে সবাই একসাথে, ছাদের অধিকাংশ জায়গায় খসে পড়েছে, এটা হচ্ছে চূড়া। এই আনন্দ সবার সাথে ভাগ করছি। তোমরা দেখো, ক্যামেরাটার দিকে মুভ করো সবাই। সবাই দেখুন নীলকুঠি জয়ের আনন্দ উপভোগ করছে। ভূত বাগান নামটি শুনলেই কেমন গা ছমছম করে। শুধু নামে নয়, কাজেও গা ছমছম করার অনেক ঘটনা ও রটনা রয়েছে। এই পোড়ো কালী মন্দিরের সামনে নরবলির সেই কাঠটি আজও বর্তমান। না জানি এই শালকাঠে কত নরবলি হয়েছে। শোনা যায় সন্ধ্যার পরে এ চত্বরে আর কেউ আসে না।
এক সময় নাকি ভীষণ ভূতের উপদ্রব ছিল। জানি না, হয়তো আজও আছে। সামনেই আছে একটি পানা পুকুর। বাঁশঝাড়, তাল গাছ, তেঁতুল গাছ, শেওড়া গাছ ইত্যাদি দ্বারা পরিবেষ্টিত পুকুরটি। ভয় তো হবেই। এই ভয়ের কারণেই সন্ধ্যার পরে কেউ আসে না। আমরাও দিনের আলো থাকতে থাকতে এই স্থান পরিত্যাগ করে অন্য স্থানে যাব। তবে ভয় নয়, আমাদের আরও অনেকগুলি জায়গা দেখা বাকি রয়েছে। ফেরার পথে দর্শন হলো একটি পরিত্যক্ত বিষ্ণু মন্দিরের। হয়তো কোনো জমিদার অথবা রাজা এই মন্দিরটি নির্মাণ করেছেন, কিন্তু আজ জঙ্গলে ঢাকা। এখানে কোনো মানুষের পদচিহ্ন বহু বছর পরে নেই। হয়তো বা কোনো প্রাণী বাস করে ভিতরে। এটি জমিদার বাড়ির শিব মন্দির। সেই প্রাচীন কাল থেকেই টেরাকোটার মন্দিরগুলি পড়ে রয়েছে। খুব ভালো করে দেখলেই বোঝা যায় কত প্রাচীন এগুলো। রোদ, ঝড়, বৃষ্টির সাথে লড়াই করে এখনো দাঁড়িয়ে আছে পোড়ামাটির এই টেরাকোটার মন্দিরগুলো। প্রত্যেকটির মধ্যেই আছে একটি করে শিবলিঙ্গ। এর পাশেই আছে আরও একটি বিষ্ণু মন্দির। আমরা সেই ঐতিহ্যবাহী বিষ্ণু মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন মন্দিরের একেবারে ভগ্নপ্রায় দশা। শোনা যায় 400 থেকে 450 বছরের পুরনো বিষ্ণু মন্দির। স্থানীয় মানুষের কাছে একটু কথা বলি এই মন্দির সম্বন্ধে। আপনি কোথায় থাকেন? এখানে। এই মন্দির সম্বন্ধে একটু ঠিক বলেন যে কত পুরনো বা কোনো ঘটনা যদি আপনার জানা থাকে। আসলে আমরা এত পর্যন্ত বলতে পারবো না। আচ্ছা, মোটামুটি আমরা দেখে আসছি এরকমই ভাঙা বাড়ি। এর নিচেই শোনা যায় একটা ঘরে যাওয়ার, সেটা কি কোন দিক দিয়ে যেতে হয়? এই দিক দিয়ে ছিল। এই পাশ দিয়ে ছিল। ভদ্রলোক থাকতো তখনকার দিনে, যে গুরুদেব আসতো তখনকার দিনে গুরুদেবকে প্রণাম করলে 101 টাকা দিতে হয়। ওরা ঘোড়ায় যাতায়াত করতো। আচ্ছা, আর এই রাস্তা দিয়ে তখন মানে এমন কোনো লোক ছিল না যে জুতো করে তাকে পেরোতে হবে। এইখানটা পেরোলে জুতোটাকে এমনি করে বাবুদের বগলে ভরে দিত। তারা এত দাপটের লোক ছিল। গুরুদেব এসছে, 100 টাকা দিয়ে প্রণাম করেছে। প্রণাম করার পর গুরুদেব চলে গেছে। আবার কিছু দূর থেকে গুরুদেব ঘুরেছে যে এই ঘোড়াটা আমাকে দিতে হবে। বললো গুরুদেব আপনি ঘোড়া খুঁজুন, যত দাম লাগে আমি দেবো, কিন্তু এই ঘোড়া আপনাকে দেবো। এই ভদ্রলোক বললো আমি যদি তোমার এক বাক্যে
শিষ্য হই, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমারও বংশ নির্বংশ হয়ে যাবে। এখন বর্তমানে বাতি জ্বালাই আমরা। তা আরেকটা জিনিস, এটা তো অলৌকিক জিনিস আছে, শুনেছেন বোধ, সপু শুনেছে। 23শে ডিসেম্বর 2018 আমাদের এবারের গন্তব্যস্থল দেউল মন্দির। অসামান্য প্রাকৃতিক পরিবেশের মাঝখান দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছিল দেউলের দিকে। সবুজের বুক চিরে খুব দ্রুত গতিতে আমরা এগোচ্ছিলাম। পথে দেখা মিলল বুনো শুয়োরের। শুধু কি তাই, একপাল হাঁস আমাদের পথ রোধ করে ধান খাচ্ছিল। অনেক কষ্টে তাদেরকে তাড়িয়ে জলে ভাসাবার পর আমাদের গাড়ি আবার ছুটে চলল গন্তব্যের দিকে। এটি ইছাই ঘোষের দেউল মন্দির। এর প্রাচীনত্ব নজর কাড়ে। এত উঁচু মন্দির আজকাল প্রায় দেখাই যায় না। সম্পূর্ণ পোড়ামাটির তৈরি এই মন্দিরটি দাঁড়িয়ে আছে অজয় নদীর তীরে। আজকে এনএসএম এর দ্বিতীয় দিনের ট্যুর। আজকে আমরা সবাই মিলে এসেছি ইছাই ঘোষের দেউল মন্দির। শোনা যায় ইছাই ঘোষ মা ভগবতীর স্বপ্নাদেশে এই মন্দিরটি নির্মাণ করেন। যদিও মন্দিরের মধ্যে আজ আমরা শিবলিঙ্গই দেখতে পেলাম। এই শিবলিঙ্গটি বহুকাল ধরে এখানে পূজিত হয়ে আসছে। সকলেই এই ফাঁকে একটু অজয় নদীর তীরে ঘুরে আবার গড় জঙ্গলের পথে রওনা দেবে। এবার আমাদের গন্তব্যস্থল গড় জঙ্গল। গড় জঙ্গলের রাস্তা যেমনি সুন্দর তেমনি ভয়ঙ্কর। সুন্দর লাল মাটির পথ ধরে সবুজ শালবনের মাঝখান দিয়ে মনোরম এই রাস্তা। এই জঙ্গলটি বাঁকুড়ার জঙ্গলের সাথে মিলিত হয়েছে, তাই মাঝে মাঝেই দেখা মেলে বুনো হাতির।
এই জঙ্গলেই একটা সময় রাজ করত ভবানী পাঠক, দেবী চৌধুরানীর মতো দুর্ধর্ষ ডাকাতেরা। যদিও আজ সেসব শুধুই ইতিহাস, তবুও সন্ধ্যার পরে এ পথে আর কেউই আসে না। শোনা যায় তাদের একটা গুহা এখনো বর্তমান এই জঙ্গলে, যদিও আবিষ্কার করা সম্ভব হয়নি। এই গড় জঙ্গলের আছে বিরাট বড় ইতিহাস। সর্বপ্রথম দুর্গা পূজার সূচনা হয় এই গড় জঙ্গলে। আমরা এবার এসেছি গড় জঙ্গলের আদি ধামে। এই মিতাশ্রমের অনেক প্রাচীনত্ব পাওয়া যায় নিদর্শন, যেখানে অনেক সাধুরা আছে, নাগা সন্ন্যাসীরা আছে। আর এই যে যজ্ঞ, হোমযজ্ঞ, এটা 12 মাস সবসময় চলে, কখনো নেবে না। গড়ধামের সংক্ষিপ্ত ইতিহাস। প্রাচীনকালে অজয় নদীর দক্ষিণ তীরে শাল অরণ্যে মহামুনি মেধস আশ্রমে রাজা সুরত ও সমাধি বৈশ্য রাঢ় বাংলায় সর্বপ্রথম দুর্গাপূজার প্রচলন করেন। রাজা সুরত মেধস আশ্রমে দুর্গাদেবীর ত্রি-অবতারের মন্দির প্রতিষ্ঠা করেন। মহাকালী, মহাসরস্বতী, মহালক্ষ্মী, মহাকাল ভৈরব মন্দির নির্মাণ করে আশ্রম সীমার সুরক্ষার জন্য মাটির প্রাচীর দ্বারা বেষ্টন করে চতুর্দিক গড় নির্মাণ করে। মেধস আশ্রমে গড় চণ্ডীধাম নামে প্রসিদ্ধ। এই গড় চণ্ডীধামই দেবীগড়, ঢেকুরগড়, ত্রিষষ্ঠী গড় নামে প্রসিদ্ধ। ইছাই ঘোষের ঢেকুরগড়, কর্ণসেনের ত্রিষষ্ঠী গড়, ত্রিশক্তি ধর্মপাল গড়, দেবী চৌধুরী রানীর দেবীগড় নামে প্রসিদ্ধ লাভ করে। পূর্বকালে বিভিন্ন নামে গড় চণ্ডীধাম প্রসিদ্ধ লাভ করে। এই চণ্ডীধামকে অবলম্বন করে আনন্দমঠ, গীত গোবিন্দ, দেবী মঙ্গল, ধর্মমঙ্গল, চণ্ডী মঙ্গল এই সকল গ্রন্থগুলি রচনা হয়। ভারত মাতার বন্দনা মহামন্ত্র বন্দে মাতরম এই গড়ধাম হতে ভবানন্দ স্বামীর কণ্ঠ হতে সর্বপ্রথম উদ্গীত হয়। রাঢ় বাংলার সব থেকে প্রাচীন তীর্থভূমি গড় চণ্ডী মহামায়া ধাম তথা মেধস আশ্রম। পুরাণে উল্লেখ আছে ভারতের পূর্বে কিরাত ভূমি, অর্থাৎ এই বঙ্গভূমি কিরাত ভূমি নামে প্রসিদ্ধ। বঙ্গের অধিকাংশ ভূমি প্রাচীনকালের জঙ্গলে পূর্ণ ছিল। এই জঙ্গলে আদিম কিরাত, শবর, সাঁওতাল, কোল, ভিল ইত্যাদি আদিম জনজাতির বসবাস ছিল। এই সকল জাতির উপাস্য দেবী বনচণ্ডী, কিরাতি, কিরাতিনী, শবরী, শবরী কন্যা শালচণ্ডী, বনদেবী, বনকুমারী, বনবিবি আর বনদুর্গা এই সকল নামে পূজা হয়। রাজা সুরত ও সমাধি বৈশ্য মেধামুনির নির্দেশে বিধিমতে শবর জাতির উৎসব শবর উৎসব, বর্তমানে শারদ উৎসব এর মাধ্যমে এই শবর ভূমিতে প্রথম দুর্গাপূজা করেন। তারপর বঙ্গের সর্বত্র দুর্গাপূজা প্রচলন হয়। তার পূর্বে দেবী চণ্ডী অনার্য দেবী ছিলেন বলে
পুরাণে উল্লেখ পাওয়া যায়। এই গড়চণ্ডী ধামেই পঞ্চ পাণ্ডব ও রামচন্দ্রের সহিত হনুমানের সাথে সাক্ষাৎ হয়েছিল। हाथ में लगाने से होता है कोई परेशानी नहीं, कोई ठंडी ठंडी कुछ नहीं होती। अच्छा 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 ये हाथ में लगाने से कुछ नहीं। आप लोगों का फिलोसफी और वो जो ध्यान करता है उन लोगों का फिलोसफी पूरा नहीं है। हाँ, दर्शन कीजिए महाकाली। এটি মেধস মনির ব্রহ্মশিলা। আমাদের এবার একটা দুঃসাহসিক অভিযান, সামনেই আমরা যাওয়ার চেষ্টা করছি। NSM এর ছাত্র সৌভিক যাচ্ছে সেখানে। এটি জঙ্গল থেকে একটা গভীর খাদ অনেক নিচে নেমে গেছে। জানি না এখানে কি আছে। প্রচুর গাছপালার মাঝখানে অনেক বোল্ডার রয়েছে এখানে। তো আমরা একটু নামার চেষ্টা করব। শুনেছি দেবী চৌধুরী রানীর একটা গুহা এখানে আছে। কিন্তু সেটা আজও আবিষ্কার হয়নি, কোথায় কেউ জানে না। আমরা নামার চেষ্টা করছি। নিচে প্রচুর বোল্ডার রয়েছে, দেখতেই পাচ্ছেন। খুব এবড়ো খেবড়ো রাস্তা, গাছের লতা ধরে এগোতে হচ্ছে। পা ফসকালে অনেকটা নিচে নেমে যেতে হবে। যদিও সূর্যের আলো পড়ছে, তবু দুদিকটাতে ভীষণ উঁচু এবং সামনে আরো গভীর খাদ। জানি না পড়ে গেলে কোথায় যাব। সৌভিক আরো নিচে নেমে গেছে, আমরা যাওয়ার চেষ্টা করছি। দেখা যাক কি আছে ওখানটাতে। সুড়ঙ্গর মতো রাস্তা পুরো, তবে মনে হয় বৃষ্টির জল এটা তৈরি হয়েছে, অথবা কোনো একটা পথ রয়েছে এখানে। সামনে জঙ্গল দিয়ে বন্ধ, আমরা ফিরে চললাম। একে একে উপরে উঠে আসছি। ভীষণ কষ্ট হয়ে গেছে। এতটা নিচে নামার পর এত দ্রুত গতিতে উপরে ওঠা খুব কষ্ট, ভীষণ কষ্ট সাপেক্ষ ব্যাপার। আমরা সবাই হাঁপিয়ে গেছি, এক এক করে উঠে আসছি। এই মুহূর্তে আমরা মাটির অনেক নিচে ঢুকেছিলাম। এতগুলো সিঁড়ি, একদম প্রায় শেষ প্রান্তে গেছিলাম, যদি কিছুই পাইনি। তবে এটুকুনি জানাচ্ছি, প্রচুর নিচে দেবী চৌধুরী রানীর একটা গুহা এই জঙ্গলের কোথাও একটা আছে, আমরা কেউ জানি না। অ্যাডভেঞ্চারের লোভেই গেছিলাম, সন্ধান পাইনি। একটা মুখ দুর্গাপুরে আছে,
একটা মুখ এই জঙ্গলের কোথায় একটা অজানা জায়গায় আছে। এখানে কোনো মানুষের পায়ের চিহ্ন নেই। আমরা বোধহয় গেলাম, প্রচুর ডালপালা এবং খুব বিপদসংকুল রাস্তা বলবো। এক মুহূর্তের পা স্লিপ কাটলে একদম শেষ, একদম নিচে চলে যেতে হবে। তবু অ্যাডভেঞ্চারের লোভে লতা ধরে পায়ের নিচে বোল্ডারকে পেরিয়ে উঠে আসলাম। বাকিরা সবাই এক এক করে উঠে আসছে। জঙ্গলের মধ্যে দেখতেই পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্য এতখানি। তো আরও একটা বাড়তি সৌন্দর্য দেখাচ্ছি, পাখির বাসা। ভীষণ সুন্দর একটা জায়গা, আমার চোখে এই মাত্র পড়লো। দেখাচ্ছে একটা সুন্দর পাখির বাসা, টুনটুনি পাখির বাসা। আসুন, জানি না পাখি আছে কিনা। সবে তৈরি হচ্ছে, এই যে বাসা তৈরি করছে, এই যে টুনটুনি পাখির বাসা বলে। এই যে কোনো পাখিকে নষ্ট করা আমাদের উচিত নয়, সবে তৈরি করছে। ঠিক আছে, এটা এইভাবে ছেড়ে দিই আমরা। তোলার জায়গা। মাঝে মাঝে এমন জায়গায় এমন কবি গেছে নাম থেকে শহর মনে হয় একদম সোজা চলে গেছে। পানি তোলার আমরা সুযোগ বলবো চলছে অজয় নদীতে
খুব আনন্দ এবং আমরা সবাই উপভোগ করছি। এই অমিতের কাছে শুনছি আমাদের এই অজয় নদীর এটা কেমন লাগছে, কেমন উপভোগ করছি। প্রথম দিন দিনকে আসবে ভেবেছিলাম, এত আনন্দ হবে ভাবিনি। আর আসার আগের দিনে এত ঠান্ডা পড়েছিল যে ভেবেছিলাম যে আসবো না। আর আসার পর থেকে সবার সাথে মিলেমিশে বেশ ভালো লাগছে। আর জায়গাগুলো তো অসাধারণ, এরকম জায়গায় মেনলি আসা হয় না। আর মেনলি সবাই টুরিস্ট প্লেস যেগুলো সেগুলোতেই যায়, এই জায়গাগুলোতে খুব কম আসে সবাই। তো আসার পর বুঝলাম যে খুব সুন্দর জায়গা। তো এখন এসেছি অজয় নদীর পাড়ে। তো এটা আমরা সাধারণত গল্পে করেছি অজয় নদীর কথা। এখানে এসে খুব ভালো লাগছে। আর তার সাথে সূর্যাস্ত দেখছি, অসাধারণ। তো দাদাকে অনেক থ্যাংক ইউ জায়গাটা আনার জন্যে। আর আমাদের ট্যুরটা যেন ভালোভাবে শেষ হয় এটা আশা করছি। আর সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ বাবা গেলে যাবা, বাবা এই তুই আগে আগে বহু আগে এই অবস্থায় রোমান্টিক ক্যামেরা আছে, রোমান্টিক আছে না ওখানে বাড়ি কিন্তু সস্তা না। সেদিন সবার সামনে সন্ধ্যার ডাকে তপন বিদায় নিতে বাধ্য হলো। আমরাও আর দেরি করলাম না, ফিরে এলাম হোটেলে। শুরু হলো গানের জলসা। ভাবনা
সুরাতে মাপুরা পুরা নীলের পাটে সুরাতে মাপুরা পুরা বদুলা পরের মাঠে বাটে বাড়ি দেখতে বাড়ি মাটির সরানে এই লাল মাটির সরানে ঘরে আম পুরো এখন বন্ধু ছেলে ঘরে আম পুরো এখন বন্ধু ছেলে আমার আর রাখাল সাজা হতো না মেরা मेरा सिंदूर में चलना मेरा मौला कर मेरा सिंदूर में चलना আজকে আমাদের তৃতীয় দিনের ট্যুর বা ভ্রমণ তথা আজকে শেষ। গতকাল আমরা সবাই বাড়ি ফিরছি। আজকে এই মুহূর্তে আছি এটা খোয়াইয়ের পাড় অথবা এটাকে বলা হয় সোনাঝুরির হাট। আগে প্রত্যেক শনিবার বসতো, এখন প্রত্যেক দিন সকালেই বসছে। আমরা এই মুহূর্তে মাদলের নাচ দেখছি।
বৌদি বৌদি কোথায়? দেখ জেঠু কেমন আসছে দেখ।